ইসরায়েলের বিরুদ্ধে ইরানের সাম্প্রতিক হামলাগুলো কেবল সামরিক পরিসরেই সীমাবদ্ধ ছিল না, বরং রূপ নিয়েছিল কৌশলগত আক্রমণে। এর লক্ষ্য ছিল ইসরায়েলি রাষ্ট্রের ক্ষমতার ভিত্তি, অর্থনৈতিক ও আর্থিক অবকাঠামোগুলোকে দুর্বল করে দেয়া, যা নিয়ে মিডল ইস্ট আই একটি প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিশোধমূলক আক্রমণ দিয়ে শুরু হলেও এটি বহুমাত্রিক আক্রমণ অভিযানে পরিণত হয়েছিল। শুধু তাৎক্ষণিক ক্ষতি করাই এর লক্ষ্য ছিল না, বরং ইসরায়েলের যুদ্ধ অর্থনীতির আর্থিক ও লজিস্টিক কাঠামোকে অস্থিতিশীল করে দিয়েছিল। ডেভেলপমেন্ট কর্পোরেশন ফর ইসরায়েলের প্রধান নির্বাহী দানি নাভেহের বাড়ি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলাটি সে কারণে মোটেই কাকতালীয় ঘটনা ছিল না। নাভে শুধু ইসরায়েলের আমলাতন্ত্রের একজন প্রধান ব্যক্তিত্ব নন, দেশটির বৈশ্বিক বন্ড বিক্রি ব্যবস্থার একজন স্থপতিও। 2023 সালের অক্টোবরের পর থেকে তার নেতৃত্বে প্রবাসী ইহুদি এবং বিভিন্ন প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর কাছ থেকে 5 বিলিয়নের বেশি ডলারের মূলধন ইসরায়েলে এসেছে। এর মধ্যে 1.7 বিলিয়ন ডলার এসেছে যুক্তরাষ্ট্রের বিভিন্ন সরকারি সংস্থা থেকে। এই বন্ডগুলো যুদ্ধরত ইসরায়েলের অর্থনীতিকে বাঁচিয়ে রাখার জন্য খুবই গুরুত্বপূর্ণ। নাভেওর বাড়িতে ক্ষেপণাস্ত্র ছুড়ে তেহরান মূলত ইসরায়েলের ঋণ সংগ্রহ ব্যবস্থার সবচেয়ে নাজুক জায়গাটিতে আঘাত করেছে, সেটি হলো বিনিয়োগকারীদের আস্থা। এই আক্রমণের মধ্য দিয়ে বিশ্ববাজারের প্রতি ইরান একটি স্পষ্ট বার্তা দিয়েছে, সেটি হলো ইসরায়েলের কোনো অর্থনৈতিক বা আর্থিক কেন্দ্রই নিরাপদ নয়। এটি শুধু ব্যক্তিগত পর্যায়ের আক্রমণ নয়, ইসরায়েলের যুদ্ধকালীন আর্থিক কাঠামোকে প্রশ্নবিদ্ধ করার প্রচেষ্টাও। একই সঙ্গে তেহরানের আক্রমণের লক্ষ্য ছিল তেল আবিবের অর্থনৈতিক অঞ্চল এবং হাইফার কৌশলগত বন্দর এবং তেল পরিশোধনাগার। ইসরায়েলের আর্থিক অবকাঠামো ক্ষতি করার এটা ইরানের পরিকল্পিত নীতি। জ্বালানি পরিশোধনাগার, সাইবার ও ক্ষেপণাস্ত্র দুই ধরনের আক্রমণ করেই শিল্প ও বেসামরিক কাজে ব্যবহৃত জ্বালানি সরবরাহে বাধা সৃষ্টির চেষ্টা ছিল ইরানের। গাজা যুদ্ধের ব্যয়ের কারণে ইসরায়েল এরই মধ্যে চাপে আছে। এখন জ্বালানির উৎপাদন ও সরবরাহ শৃঙ্খল ক্ষতিগ্রস্ত হওয়ায় ইসরায়েলকে নতুন নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে। ইসরায়েলের অর্থনীতির উপর সবচেয়ে বড় আঘাতটি এসেছিল বৈশ্বিক সমুদ্র পরিবহন খাত থেকে। গত 20 জুন বিশ্বের সবচেয়ে বৃহত্তম কন্টেইনার শিপিং কোম্পানি মের্কস ইসরায়েলের হাইফা বন্দরে সব ধরনের জাহাজ ভেড়া স্থগিত করে দিয়েছিল। হাইফা হলো ইসরায়েলের ভূমধ্যসাগরে প্রবেশের প্রধান বন্দর। এটি শিল্প যন্ত্রপাতি, ঔষধ ও কৌশলগত জিনিসপত্র আমদানির কেন্দ্র। এই বন্দর বন্ধ হলে ইসরায়েলি অর্থনীতি নাজুক হয়ে পড়ে এবং মূল্যস্ফীতির ঝুঁকি বেড়ে যায়। এরই মধ্যে দেশটিতে আমদানি খরচ বেড়ে যায় এবং পণ্য মজুতের ঘাটতি আরও বাড়বে বলে আশঙ্কা তৈরি হয়। ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় যুদ্ধবিরতি ঘোষিত হওয়ার পর মের্কস আবারও হাইফা বন্দর দিয়ে কন্টেইনারবাহী জাহাজ চলাচলে রাজি হয়। তথাপি সংঘাতের সময় ইসরায়েলের ওপর যে চাপ সৃষ্টি হয়েছিল সেটা অনেক বড়। এর বিপরীতে ইরান ন্যূনতম খরচ করে সর্বোচ্চ ব্যাঘাত সৃষ্টি করতে সক্ষম হয়েছে। ইরান ক্ষেপণাস্ত্র খাতে আনুমানিক 2 থেকে 3 বিলিয়ন ডলার ব্যয় করেছে। এটি মূলত কৌশলগত বিনিয়োগ। এর বাইরে মুদ্রাবাজারে কঠোর সরকারি নিয়ন্ত্রণ, অপ্রচলিত বাজারে তেল বিক্রির কূটনীতি এবং বিভিন্ন খাতে কৃচ্ছ সাধনের মাধ্যমে ইরান অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রেখে চলেছে। ইরান বহু বছর ধরেই নিষেধাজ্ঞা ও অবরোধের মধ্যে বাস করছে। এই ধরনের পরিস্থিতিতে দশকের পর দশক টিকে থাকার সক্ষমতা দেশটি গড়ে তুলেছে। দীর্ঘদিন ধরে ব্যাঘাত ঘটতে থাকলে ইসরায়েলের অর্থনীতি ও রাজনীতি ভেঙে পড়তে পারে, কিন্তু ইরান এমন এক অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তুলেছে যেটা সংঘাতের মধ্যেও টিকে থাকবে। ইরানের কৌশলগত ধৈর্য কয়েক দশকের চাপের মধ্য দিয়ে গড়ে উঠেছে। এটা ইরানকে গভীর জাতীয় সংকল্প দিয়েছে, আর এটি ইসরায়েলি রাষ্ট্রের যুদ্ধ চালিয়ে নেওয়ার আর্থিক সামর্থ্য ও যুক্তিকে পরাভূত করার হুমকি তৈরি করছে। ইসরায়েলের অর্থনৈতিক সংকট শুধু ব্যয়ের কারণে নয়, বরং আস্থার সংকটে তৈরি হয়েছে। 2023 সালের অক্টোবর থেকে ইসরায়েলি মুদ্রার মান ধারাবাহিকভাবে অবমূল্যায়িত হয়েছে। বন্ডের সুদের হার বেড়েছে, বিদেশি বিনিয়োগ কমে গেছে, ছোট ও মাঝারি ব্যবসা প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে যাচ্ছে, ঋণের মানেও অবনমন ঘটেছে। শহরগুলোতে কাজের ঘণ্টা কমে যাওয়ায় সেই ধাক্কা উৎপাদনে এবং রাজস্ব আহরণে এসে লেগেছে। বেকারত্ব বেড়েছে জন অসন্তোষ। অন্যদিকে সরকার মূল্য সংযোজন কর বাড়িয়েছে, সামাজিক ব্যয় কাটছাট করেছে।
দেশীয় উৎস থেকে ঋণ নেওয়া বাড়িয়েছে। সরকারের এসব পদক্ষেপ অর্থনৈতিক পুনরুদ্ধার কর্মসূচি নয়, এটি অর্থনৈতিক সংকট মোকাবেলায় জরুরি ব্যবস্থা। শিক্ষা, স্বাস্থ্য ও জনকল্যাণ ব্যয় কমিয়ে সামরিক খাতে ব্যয়ের যোগান দেওয়া হচ্ছে। মানব পুঁজির ক্ষয় হচ্ছে। পুঁজি ও মানব সম্পদের দেশান্তর দ্রুততর হচ্ছে। রাষ্ট্রের অর্থনৈতিক ব্যবস্থাপনার প্রতি আস্থা দুর্বল হয়ে পড়ছে। অর্ধশতকের বেশি বছরের মধ্যে এই প্রথম ইসরায়েল অস্ত্রের জন্য নয়, বরং নগদ অর্থের জন্য আন্তর্জাতিকভাবে আবেদন জানিয়েছে। এটি দেশটির অর্থনৈতিক ভঙ্গুরতার প্রতিচ্ছবি। আবারও ইসরায়েলে হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি গোষ্ঠী। ইসরায়েলের দাবি, গাজার প্রতি সংহতি জানিয়েই এই হামলা চালায় ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য। ইসরায়েলি সেনাবাহিনীর বরাত দিয়ে ওই প্রতিবেদনে বলা হয়, ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে সক্রিয় অবস্থানে ছিল তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এর আগে লোহিত সাগরের তীরবর্তী ইয়েমেনি বন্দর হোদাইদায় একটি নৌ আক্রমণ চালিয়েছিল ইসরায়েল। ধারণা করা হচ্ছে, হোদাইদার হামলার জবাবেই এই ক্ষেপণাস্ত্র হামলা চালায় হুথিরা। তেল আবিবের দাবি, ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা গাজার সঙ্গে সংহতি প্রকাশের অংশ হিসেবে নিয়মিতভাবে ইসরায়েলে হামলা চালাচ্ছে। সামরিক মুখপাত্র জানিয়েছেন, হুমকির মাত্রা অনুযায়ী প্রতিক্রিয়া জানাচ্ছে তারা। অন্যদিকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও পুরোপুরি সক্রিয় রেখেছে তারা। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানায়, ইয়েমেন থেকে ইসরায়েলের দিকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র বৃহস্পতিবার ভোরে প্রতিহত করেছে তারা। ক্ষেপণাস্ত্রটি মধ্য ইসরায়েল ও জেরুজালেমের আকাশে শনাক্ত হওয়ার পর সাইরেন বেজে ওঠে। পরে আইডিএফ নিশ্চিত করে তারা সফলভাবে ক্ষেপণাস্ত্রটি প্রতিহত করতে সক্ষম হয়েছে। ইসরায়েলের জরুরি সেবা সংস্থা মাগেন ডেভিড আদম জানিয়েছে, এ হামলায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এই ঘটনার পর হুঁশিয়ারি দিয়ে ইসরায়েল জানিয়েছে, হুথি হামলা অব্যাহত থাকলে ইয়েমেনের ওপর কঠোর নৌ ও বিমান অবরোধ আরোপ করা হবে। বিশ্লেষকরা বলছেন, গাজার সংঘাত এখন আর শুধু গাজার ভেতরেই সীমাবদ্ধ নয়, দ্রুতই এটি বিস্তৃত হচ্ছে লোহিত সাগর এবং আশেপাশের জলপথ জুড়ে। সাম্প্রতিক সময়ে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা আবারও লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজের ওপর হামলা শুরু করেছে। কয়েক মাস শান্ত থাকার পর আবারও রবিবার থেকে এ ধরনের হামলা শুরু করে হুথিরা। সোমবার ও মঙ্গলবার তারা এটার্নিটি সি নামের একটি কার্গো জাহাজে আক্রমণ চালায়। এতে 4 জন প্রাণ হারান এবং জাহাজটি পুরোপুরি ডুবে যায়। হুথিদের দাবি, ওই জাহাজের মালিক কোম্পানি ইসরায়েলের এলিয়াদ বন্দরের সঙ্গে পুনরায় ব্যবসা শুরু করায় এ হামলা চালানো হয়েছে। এছাড়াও হুথিরা ম্যাজিক সিজ নামের একটি গ্রিক পতাকাবাহী জাহাজেও গুলি ও গ্রেনেড হামলা চালিয়েছে। জাহাজটি গুরুতর ক্ষতিগ্রস্ত হলেও সব নাবিক নিরাপদে তীরে ফিরে আসতে পেরেছেন। বিশেষজ্ঞরা বলছেন, ইসরায়েল ইরান যুদ্ধ শেষ হওয়ার পর হুথিদের এ ধরনের কর্মকাণ্ড ফের শুরু হওয়ায় আন্তর্জাতিক বাণিজ্য এবং নিরাপত্তা পরিস্থিতিতে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। তবে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর দক্ষতায় বড় ধরনের বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে। 2023 সালের শেষ থেকে হুথি গোষ্ঠী ইসরায়েলগামী বাণিজ্যিক জাহাজ এবং পশ্চিমা সামরিক জাহাজগুলোর ওপর একের পর এক হামলা চালিয়ে আসছে। হুথিরা প্রকাশ্যে জানিয়েছে, যতদিন গাজায় ইসরায়েলি সামরিক অভিযান চলবে ততদিন তাদের হামলাও চলবে। এই প্রেক্ষাপটে ইসরায়েলি প্রতিক্রিয়া সংঘাতের মাত্রা আরও বাড়িয়ে দিচ্ছে বলে আশঙ্কা আন্তর্জাতিক মহলের। লোহিত সাগর জুড়ে বাণিজ্যিক চলাচল, আঞ্চলিক স্থিতিশীলতা এবং আন্তর্জাতিক জাহাজ চলাচল বর্তমানে নতুন এক সংকটের মুখে। চীনের
চীনের চাপে মাথা নত করতে বাধ্য হয়েছে ভারত। গোলাবারুদের যুদ্ধ না হলেও ভারত চীনের স্নায়ুযুদ্ধ যুগ যুগান্তরের। বছরের পর বছর সীমান্তে উত্তেজনা, রক্তপাত আর সন্দেহের মধ্যেই নতুন সম্ভাবনার আলো দেখা যাচ্ছে ভারত চীন সম্পর্কে। ভারত ও চীন ধীরে ধীরে সম্পর্ক পুনঃস্থাপনের পথে হাঁটছে বলে মনে করছেন বিশ্লেষকরা। গত মাসের শেষ দিকে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং চীন সফর করেন। এই সফরটি ছিল গত 5 বছরে কোনো জ্যেষ্ঠ ভারতীয় কর্মকর্তার প্রথম চীন সফর। সাংহাই সহযোগিতা সংস্থার একটি বৈঠকের অংশ হিসেবে এই সফরটি করেন তিনি। বিশ্বজুড়ে চলমান ভূরাজনৈতিক টানাপোড়েন ও অর্থনৈতিক বাস্তবতা ভারত ও চীনকে আবারও এক টেবিলে বসতে বাধ্য করেছে। 2020 সালের গালওয়ান সংঘর্ষে প্রাণ হারান অন্তত 20 ভারতীয় ও 4 চীনা সেনা। এটি ছিল 1975 সালের পর দুই দেশের মধ্যে প্রথম প্রাণঘাতী সংঘর্ষ। সেই জখম যেন এখনো তাজা। গত বছরের শেষ দিকে লাদাখে সেনা সরানো নিয়ে চুক্তি, চলতি বছর দিল্লি বেইজিং বিমান চলাচল পুনরায় চালু হওয়া, তীর্থযাত্রীদের তিব্বতের কৈলাস পর্বতে ভ্রমণের অনুমতির ঘটনাগুলো ইঙ্গিত দেয় যে চীন ভারত সম্পর্কের বরফ গলতে শুরু করেছে। তবে সম্পর্ক উন্নয়নের পথে বাধাও কম নয়। অরুণাচল প্রদেশকে দক্ষিণ তিব্বতের অংশ হিসেবে দাবি করে আসছে চীন। অন্যদিকে দিল্লি এটিকে ভারতের অবিচ্ছেদ্য অংশ হিসেবে ঘোষণা দিয়ে রেখেছে। ফলে সীমান্ত সমস্যা সমাধানে কোনো স্থায়ী গ্যারান্টি এখনো নেই। ভারত চীন সম্পর্কের আরেকটি বড় স্তম্ভ বাণিজ্য। চীন এখন ভারতের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক অংশীদার। 2023 সালে দুই দেশের দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ ছিল প্রায় $12,700 কোটি। বিশেষ করে বিরল খনিজের জন্য ভারত চীনের উপর অনেকাংশে নির্ভরশীল। কিন্তু এখানেও আছে নতুন দুশ্চিন্তা। গত এপ্রিল থেকে চীন বিরল খনিজ রপ্তানিতে বিধিনিষেধ আরোপ করেছে। এতে ভারতের গাড়ি, কৃষি এবং প্রযুক্তি খাতে চাপ পড়েছে। একাধিক ভারতীয় শিল্প প্রতিষ্ঠান বলছে, শিগগির এ বিধিনিষেধ শিথিল না হলে উৎপাদনে বড় ধরনের প্রভাব পড়বে। অন্যদিকে ওয়াশিংটনের সঙ্গে দিল্লির সম্পর্কেও দেখা দিয়েছে টানাপোড়েন। পাকিস্তানের সঙ্গে সাম্প্রতিক সীমান্ত উত্তেজনার সময়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন যুদ্ধবিরতির জন্য তিনিই মধ্যস্থতা করেছেন। অথচ দিল্লি জোর দিয়ে বলেছে তারা কোনো তৃতীয় পক্ষের সাহায্য ছাড়াই সরাসরি ইসলামাবাদের সঙ্গে যোগাযোগ করেছে। এই অনিশ্চয়তা ও কৌশলগত বাস্তবতার মধ্যে নয়াদিল্লি এখন চীনের সঙ্গে সম্পর্ক উন্নয়নের সুযোগ খুঁজছে। চীনও এক্ষেত্রে কৌশলে আগ্রহী, কারণ তাইওয়ান ও যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার প্রেক্ষাপটে হিমালয় সীমান্তে আরেকটি ফ্রন্ট খুলুক এটি বেইজিং চায় না। বিশেষজ্ঞদের মতে এখন ভারত ও চীন উভয়ই জানে যে সীমান্ত সমস্যার তাৎক্ষণিক সমাধান সম্ভব নয়, কিন্তু তারা এমন একটি কার্যকর সম্পর্ক গড়তে চায় যা পারস্পরিক স্বার্থে টিকে থাকবে বিশ্ব রাজনীতির দ্রুত পরিবর্তিত মানচিত্রে নিজেদের অবস্থানকে টেকসই রাখতে। তবে দিল্লির সামনে রয়েছে এক জটিল সমীকরণ। একদিকে যুক্তরাষ্ট্র ও কোয়াডের সামরিক অংশীদারত্ব, অন্যদিকে চীনের সঙ্গে নীরব ঐক্যমতের কৌশল। এই দ্বন্দ্বের মধ্যে ভারত কিভাবে ভারসাম্য রক্ষা করবে তা এখন শুধু নয়াদিল্লির জন্যই নয়, গোটা অঞ্চলের জন্য এক বড় প্রশ্ন।
চীনের পর এবার ট্রাম্পের শুল্ক নীতির বিরুদ্ধে প্রকাশ্যে সোচ্চার হচ্ছে এশিয়ান জোট, যা এক বায়বীয় চাপ তৈরি করছে মার্কিন প্রশাসনের উপর। একদিকে বাণিজ্য নীতি, অন্যদিকে বিশ্ব মোড়লের পথ। কিভাবে সামলাবেন ট্রাম্প? প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পারস্পরিক শুল্ক নীতি এশিয়ার বাণিজ্য, অর্থনীতি এবং কূটনৈতিক সম্পর্কগুলোতে বিশাল অস্থিরতা সৃষ্টি করছে। এতে এশিয়ার দেশগুলো একত্রিত হয়ে বহুপাক্ষিক বাণিজ্য ও সাপ্লাই চেইন পুনর্গঠনে মনোনিবেশ করছে। ট্রাম্পের নতুন শুল্ক নীতি দুই স্তরে কাজ করছে। প্রথমে সব আমদানিতে 10% বেসিক শুল্ক আরোপ করা হচ্ছে। এরপর মার্কিন বাণিজ্য ঘাটতির অনুপাতে ধার্য করা হচ্ছে 25 থেকে 40% পারস্পরিক শুল্ক। 14টি দেশকে নতুন শুল্কের আওতায় আনা হয়েছে, যার মধ্যে 9টি এশিয়ার অন্তর্ভুক্ত। জাপান, দক্ষিণ কোরিয়ায় 25%, মালয়েশিয়ায় 25%, ইন্দোনেশিয়ায় 32%, থাইল্যান্ড ও কম্বোডিয়ায় 36%, লাওস ও মিয়ানমারে 40% এবং বাংলাদেশের পণ্য থেকে 35% শুল্ক আদায় হবে। 10 জুলাই কুয়ালালামপুরে অনুষ্ঠিত ASEAN+3 পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যুক্তরাষ্ট্রের একতরফা শুল্ক নীতির সমালোচনা ও সমন্বিত প্রতিরোধ প্রস্তাব করা হয়। চীন, জাপান ও দক্ষিণ কোরিয়া নিয়েও এ বিষয়ে সমন্বিত পদক্ষেপ ঘোষণা করেছে। ট্রাম্পের শুল্ক হুমকির ফলে চায়না এক কৌশল ত্বরান্বিত হয়েছে। ভিয়েতনাম ও ইন্দোনেশিয়ায় নতুন কারখানা বিনিয়োগ বাড়ছে, আর মালয়েশিয়া, থাইল্যান্ডে চিপ প্যাকেজিং কেন্দ্রীভূত হচ্ছে। আরসেপ জোট এবং এশিয়া চীন আপগ্রেড নিয়ে নতুন করে আলোচনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর চীন, জাপান, দক্ষিণ কোরিয়ার অর্থনৈতিক সংলাপও 5 বছর পর পুনরায় শুরু হয়েছে। ওয়াল স্ট্রিটে শুল্ক ঘোষণার পর প্রথমে 0.8% পতন হলেও দ্রুত পুনরুদ্ধার হয়। তবে বাংলাদেশি পোশাক রপ্তানি ও মালয়েশিয়ার চিপ খাত সহ রপ্তানি নির্ভর খাতগুলো নতুন চ্যালেঞ্জের মুখে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম আসিয়ানের প্রতি যৌথ বিবৃতিতে বৈশ্বিক বিভাজন রোধের আহ্বান জানিয়েছেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এশিয়ার সাথে সম্পর্ক মজবুত করার জোর চেষ্টা চালাচ্ছেন। এশিয়া এখন সংহতি ও বহুপাক্ষিক বাণিজ্যের উপর গুরুত্ব দিচ্ছে। ট্রাম্পের শুল্ক নীতি এশিয়াকে নতুনভাবে ঐক্যবদ্ধ করেছে এবং বহুপাক্ষিক বাণিজ্য কাঠামোকে পুনর্নির্মাণে সহায়তা করছে। সংহতি, উদ্ভাবন ও বাণিজ্য বৈচিত্র্যই এই উত্তেজক পরিস্থিতিতে এশিয়ার নিরাপত্তা ও স্থিতিশীলতার চাবিকাঠি হয়ে উঠতে পারে বলে ধারণা করছেন বিশ্লেষকরা। ইরান এবং ইসরায়েল দুই দেশই দাবি করেছে 12 দিনের যুদ্ধে তারা বিজয়ী হয়েছে। 1980 থেকে 1988 সাল পর্যন্ত স্থায়ী ইরান-ইরাক যুদ্ধ শেষে যেমন করে ইরান বিজয় দাবি করেছিল, এবারের ঘটনাটি অনেকটাই তার সঙ্গে মিলে যায়। সেই যুদ্ধে ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনও বিজয় দাবি করেছিলেন। পুরনো সেই ইতিহাস টেনে মিডল ইস্ট আই একটি দীর্ঘ প্রতিবেদন প্রকাশ করেছে, যার সারসংক্ষেপ তুলে ধরা হলো। দুটি ক্ষেত্রেই ইরান আক্রান্ত হয়েছে। ইরানের শাসকেরা দুটি সংঘাতকেই আরোপিত যুদ্ধ বলে চিত্রিত করেছেন এবং দাবি করেছেন এই যুদ্ধের পেছনে যুক্তরাষ্ট্রের সবুজ সংকেত ছিল। দুটি ক্ষেত্রেই ইরান তাদের বিজয় ঘোষণার ক্ষেত্রে কৌশলগত ধৈর্য প্রদর্শনের নীতি নিয়েছে, অর্থাৎ সংযম প্রদর্শনের মাধ্যমে সময়ের সঙ্গে সঙ্গে ভারসাম্যকে নিজেদের পক্ষে নিয়ে যাওয়ার নীতি অবলম্বন করেছে ইরান। ইরাক যুদ্ধের পর ইরান অপেক্ষা করেছিল, সময় ও পরিস্থিতিকে নিজেদের পক্ষে কাজে লাগিয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত ইরান নয়, বরং যুক্তরাষ্ট্রই 1991 সালের উপসাগরীয় যুদ্ধের সময় সাদ্দামের গণবিধ্বংসী অস্ত্র ধ্বংস করেছিল। এরপর 2023 সালে তাকে সম্পূর্ণরূপে ক্ষমতাচ্যুত করেছিল। তেহরানের দৃষ্টিকোণ থেকে বিবেচনা করলে আজকেও তারা সেই একই কৌশলগত ধৈর্যের নীতি প্রয়োগ করছে। বর্তমান যুদ্ধবিরতিকে প্রকাশ্যে স্বাগত জানিয়েছে ইরান, কিন্তু দেশটির শাসকেরা, বিশেষ করে রাজনৈতিক ও সামরিক মহল, এটিকে একটি কৌশলগত যুদ্ধবিরতি হিসেবে দেখছেন। তারা এটাকে টেকসই শান্তি হিসেবে দেখছেন না। ইরানের জন্য ইসরায়েলের সঙ্গে এই যুদ্ধবিরতি একটি স্পষ্ট কৌশলগত উদ্দেশ্য বহন করছে। ইরানের এই কৌশলগত ধৈর্যের নীতিতে সময়কে একটি সম্পদ হিসেবে বিবেচনা করা হয়। ইরান এখন সময়কে পারমাণবিক কৌশল পুনর্মূল্যায়নের, আঞ্চলিক জোট সম্প্রসারণের এবং আন্তর্জাতিক পরিসরে নিজেদের দৃঢ়তার সীমা পরীক্ষার উপায় হিসেবে গ্রহণ করবে। এই সময়ে ইরানের নীতি নির্ধারকেরা তাদের প্রতিরোধমূলক ব্যবস্থাকে আবার পর্যালোচনা করবেন।
বিশেষ করে নৌবাহিনীর সক্ষমতা এবং সাইবার অপারেশনের সক্ষমতার মতো বিষয়গুলো তারা আবারও মূল্যায়ন করবেন। আর এসব কিছুর লক্ষ্য হচ্ছে একটি দীর্ঘমেয়াদী প্রতিশোধমূলক ব্যবস্থা তৈরি করা। ইরান ইরাক যুদ্ধে বড় ক্ষয়ক্ষতির পরেও ইরান পাল্টা আক্রমণ চালাতে সক্ষম হয়েছিল। ইরানের ভূখণ্ড থেকে ইরাকের সমস্ত সেনাকে বিতাড়িত করেছিল। গত 13 জুন ভোররাতে ইরানের বিরুদ্ধে ইসরায়েল তার ইতিহাসের সবচেয়ে বড় সামরিক অভিযান শুরু করে। এই হামলা শুধু পরমাণু ও ক্ষেপণাস্ত্র স্থাপনা পর্যন্ত সীমাবদ্ধ ছিল না, ইরানের শীর্ষ সামরিক কমান্ডার ও বিজ্ঞানীদের লক্ষ্যবস্তুতে পরিণত করেছিল ইসরায়েল। নিহতদের মধ্যে ছিলেন সেনাপ্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরি, ইরানের রেভলিউশনারি গার্ড কর্পসের কমান্ডার হোসেন সালামি এবং অ্যারোস্পেস প্রধান আমির আলী হাজিজাদে। বেশ কয়েকজন পরমাণু বিজ্ঞানী ও সামরিক কর্মকর্তাকেও হত্যা করেছিল ইসরায়েল। এরপরও ইরান ইসরায়েলের বিরুদ্ধে বিপুল সংখ্যক ক্ষেপণাস্ত্র হামলা করতে সক্ষম হয়। ইসরায়েলের বহুল প্রশংসিত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাকে চরম চাপের মুখে ফেলে দেয়। এই যুদ্ধে ইরানের স্বল্প ও মধ্যম পাল্লার ক্ষেপণাস্ত্রের মজুদ কমেছে এবং ক্ষেপণাস্ত্র ছোড়ার অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। শান্তির এই নতুন পর্যায়ে ইরান তাদের ক্ষেপণাস্ত্র ভাণ্ডার পূর্ণ করা এবং আধুনিকায়নে অগ্রাধিকার দেবে বলে মনে করা হচ্ছে। এর মধ্যে নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্র ফাত্তা ও খাইবার শেখানের মতো হাইপারসনিক ক্ষেপণাস্ত্র অন্তর্ভুক্ত থাকবে। একই সঙ্গে ভবিষ্যতে যে কোনো আকস্মিক হামলার আশঙ্কা মাথায় রেখে ইরান এখন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও জোরদার করবে। এই কৌশলগত ঘাটতি পূরণে ইরান এখন জরুরি ভিত্তিতে রাশিয়ার S-400 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও Su-35 যুদ্ধবিমান সংগ্রহের উদ্যোগ নেবে বলে ধারণা করা হচ্ছে। একই সঙ্গে চীনের কাছ থেকে যুদ্ধবিমান নেয়ার বিষয়টিকেও ইরান এখন বিবেচনা করবে, কেননা সম্প্রতি ভারত পাকিস্তান সংঘাতের সময় চীনের যুদ্ধবিমান সক্ষমতা প্রমাণ করেছে। অনেকটা হঠাৎ করেই এখন ট্রাম্পের চোখ বেশি স্থির হয়েছে মধ্যপ্রাচ্যের ওপর। মধ্যপ্রাচ্যকে নিয়ে যুক্তরাষ্ট্রের একের পর এক সিদ্ধান্ত ভিন্ন কিছুর ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এবার মধ্যপ্রাচ্যে সামরিক ঘাঁটি আরও বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র। দেশটি ইসরায়েলে থাকা সামরিক ঘাঁটিতে অবকাঠামো বাড়াচ্ছে, এছাড়া অস্ত্রের মজুতও বৃদ্ধি করছে। মঙ্গলবার মিডল ইস্ট আইয়ের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলে ব্যাপক সামরিক অবকাঠামো গড়ে তুলছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে বিমান ঘাঁটি, গোলাবারুদের গুদাম এবং অন্যান্য সামরিক স্থাপনা রয়েছে। প্রকল্পগুলোর ব্যয় 25 কোটি মার্কিন ডলার ছাড়িয়ে গেছে এবং ভবিষ্যতে এই ব্যয় 100 কোটি মার্কিন ডলার ছাড়িয়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। সরকারি নথির বরাত দিয়ে ইসরায়েলি দৈনিক হারেটস জানায়, এসব অবকাঠামো নির্মাণ প্রকল্পের জন্য যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর প্রকৌশল বিভাগ আগ্রহী ঠিকাদারদের আহ্বান জানায়। এই উদ্যোগ জুনে শুরু করার কথা থাকলেও সাম্প্রতিক ইসরায়েল ইরান সংঘাতের কারণে তা পিছিয়ে দেয়া হয়। প্রকল্পগুলোর আওতায় পুরনো বিমান ঘাঁটিগুলোর সংস্কারের পাশাপাশি নতুন করে যুদ্ধ বিমান ও হেলিকপ্টারের জন্য হ্যাঙ্গার, জ্বালানি সরবরাহ কেন্দ্র, মেরামতের ঘর এবং গোলাবারুদের গুদাম নির্মাণ করা হচ্ছে। একটি প্রকল্পে যুদ্ধ বিমানের জন্য হ্যাঙ্গার ও মালপত্র রাখার ঘর তৈরিতে 10 কোটি ডলার ব্যয় হতে পারে। অন্যদিকে হেলিকপ্টার ঘাঁটি নির্মাণে ব্যয় হতে পারে প্রায় 25 কোটি ডলার। আরও একটি প্রকল্পে গোলাবারুদ সংরক্ষণের জন্য 10 কোটি ডলারের গুদাম নির্মাণের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি একটি দীর্ঘমেয়াদী প্রকল্পে 7 বছরের জন্য নির্মাণ, মেরামত এবং অবকাঠামোগত উন্নয়নের কাজ চলছে, যার মোট ব্যয় ধরা হয়েছে 90 কোটি ডলার পর্যন্ত। প্রকল্পগুলোর অবস্থান প্রকাশ করা না হলেও জানা গেছে সেগুলো ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে বাস্তবায়িত হচ্ছে। এই অর্থের বড় অংশ আসছে যুক্তরাষ্ট্রের বৈদেশিক সামরিক সহায়তা তহবিল থেকে। এই তহবিলের আওতায় ইসরায়েল প্রতি বছর প্রায় 380 কোটি ডলার পেয়ে থাকে, যা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সিদ্ধান্তে ব্যয় করা হয় এবং মূলত যুক্তরাষ্ট্রের সামরিক ঠিকাদারদের মধ্যেই বিতরণ করা হয়। 2023 সালের 7 অক্টোবর হামাসের হামলার পর ইসরায়েল অতিরিক্তভাবে আরও প্রায় 18,000 কোটি টাকার সামরিক সহায়তা পায় যুক্তরাষ্ট্র থেকে। যুক্তরাষ্ট্র পূর্বেও ইসরায়েলের সামরিক অবকাঠামোতে বিনিয়োগ করেছে। 2012 সালে একটি বিমান ঘাঁটিতে তারা 911 নম্বর স্থাপনা নামে একটি গোপন সামরিক ঘাঁটি নির্মাণ করেছিল।
এদিকে বার্তা সংস্থা রয়টার্স জানায়, এক ইসরায়েলি কর্মকর্তা নিশ্চিত করেছেন সাম্প্রতিক 12 দিনের ইসরায়েল ইরান সংঘাতে ইরান থেকে ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দেশটির কয়েকটি সামরিক স্থাপনায় আঘাত হানে। তবে বর্তমানে বাস্তবায়নাধীন প্রকল্পের পরিকল্পনা এই যুদ্ধের আগেই গ্রহণ করা হয়েছিল। অবশেষে যুক্তরাষ্ট্র স্বীকার করল যে ইরানের পরমাণু কেন্দ্রে দেশটির চালানো ভয়াবহ বোমা হামলার পরও ইউরেনিয়াম ধ্বংস করা যায়নি। এমনকি যুক্তরাষ্ট্রের গোয়েন্দা কর্মকর্তারাও জানেন না ঠিক কোথায় রয়েছে ইউরেনিয়ামের মজুদ। এমন চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে দ্য নিউ ইয়র্ক টাইমস। সংবাদ মাধ্যমটির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে যদিও ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে গুরুতর ক্ষতি ও ধ্বংস হয়েছে, তবে ভূগর্ভস্থ সুবিধাগুলো সম্পূর্ণভাবে ধ্বংস হয়নি। হামলার ফলে প্রবেশপথগুলো বন্ধ হলেও ভূগর্ভস্থ ভবনগুলো ভেঙে পড়েনি। তবে প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেছেন যে ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ ও পুরোপুরি ধ্বংস হয়েছে। কিন্তু IAEA প্রধানের মতে ইউরেনিয়ামের একটি বড় অংশ সরিয়ে ফেলেছে ইরান। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে স্যাটেলাইট চিত্রের উল্লেখ রয়েছে, যেখানে দেখা যায় হামলার আগে ফোর্দো পারমাণবিক স্থাপনার বাইরে 16টি কার্গো ট্রাক সারিবদ্ধভাবে দাঁড়িয়েছিল। কিন্তু হামলার পর এই ট্রাকগুলোর আর কোনো অস্তিত্ব দেখা যায়নি। ইরানের পারমাণবিক কর্মসূচিতে সবচেয়ে বড় আঘাত এসেছে মানব সম্পদের ক্ষেত্রে। ইসরায়েল এবং আমেরিকান হামলায় কমপক্ষে 14 জন প্রবীণ পারমাণবিক বিজ্ঞানী প্রাণ হারিয়েছেন। এর মধ্যে রয়েছেন ইরানের পারমাণবিক সংস্থার প্রাক্তন প্রধান ফেরদৌন আব্বাসি এবং বিশিষ্ট তাত্ত্বিক পদার্থবিদ মোহাম্মদ মেহদি তেহরানচি। ইসরায়েলি কর্মকর্তাদের মতে এই হত্যাকাণ্ড ইরানের পারমাণবিক বোমা তৈরির ক্ষমতাকে কার্যত অসম্ভব করে তুলেছে। তবে বিশেষজ্ঞরা মনে করেন ইরানের কাছে এখনও অন্যান্য বিজ্ঞানী রয়েছেন যারা এই শূন্যতা পূরণ করতে পারেন। এই হত্যাকাণ্ড ইরানের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষাকে বিলম্বিত করলেও সম্পূর্ণভাবে থামাতে পারবে না বলেই ধারণা করা হচ্ছে। ইরানের 60% সমৃদ্ধ 400 কিলোগ্রাম ইউরেনিয়ামের অবস্থান এখন একটি বিশ্ব রহস্য। এই পরিমাণ ইউরেনিয়াম দিয়ে 9টিরও বেশি পারমাণবিক বোমা তৈরি করা সম্ভব। বিশেষজ্ঞরা মনে করেন ইরান সম্ভবত হামলার আগেই এই সমৃদ্ধ ইউরেনিয়াম গোপন স্থানে সরিয়ে নিয়েছে। অস্ত্র নিয়ন্ত্রণ সংস্থার এক বিশেষজ্ঞ জানিয়েছেন ইরানের 60% সমৃদ্ধ ইউরেনিয়াম সন্ধান করা খুবই কঠিন, কারণ এগুলো ছোট পাত্রে সংরক্ষিত থাকে যা গাড়িতে করে সহজেই পরিবহন করা যায়। যদিও ইরানের পারমাণবিক কর্মসূচি পুনর্গঠনের ক্ষেত্রে বেশ কিছু চ্যালেঞ্জ রয়েছে। হামলার পর ইরানের সেন্ট্রিফিউজ উৎপাদন ক্ষমতা বছরে কয়েক শত সেন্ট্রিফিউজে নেমে এসেছে, যা আগে ছিল বছরে 8000 উন্নত সেন্ট্রিফিউজ। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আন্তর্জাতিক চাপ অব্যাহত রয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প হুমকি দিয়েছেন যে ইরান কখনোই তাদের পারমাণবিক সুবিধা পুনর্নির্মাণ করতে পারবে না। কিন্তু ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছেন যে ইরান কখনোই আলোচনার টেবিল ছেড়ে যায়নি। তিনি নতুন পারমাণবিক আলোচনায় অংশ নিতে ইচ্ছুক বলেও জানিয়েছেন। এই পরিস্থিতিতে ইরানের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা যুক্তরাষ্ট্রের জন্য একটি গুরুতর চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে, যা দীর্ঘমেয়াদী পর্যবেক্ষণ এবং কূটনৈতিক সমাধানের দাবি রাখে। Well, I don't want to get involved either, but I've been saying for 20 years, maybe longer, that Iran cannot have a nuclear weapon. I've been saying it for a long time. ইউক্রেন আর ইরান ইস্যুতে রাশিয়ার উপর বেশ খানিকটা নাখোশ ডোনাল্ড ট্রাম্প, তা তিনি স্পষ্টই করেছেন। রাশিয়া দীর্ঘদিন ধরে ইরানের মিত্র। অন্যদিকে ইউক্রেনে হামলা না করার জন্য বারবার বলা সত্ত্বেও পুতিন থামছে না, যে কারণে ইসরায়েলকে দিয়ে রাশিয়া আক্রমণের একটি গোপন কৌশলগত পরিকল্পনা যুক্তরাষ্ট্রের মাথায় এসেছে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা। এরই মাঝে ইসরায়েলে যুক্তরাষ্ট্র নতুন করে তাদের অস্ত্রভাণ্ডার মজুত করতে শুরু করেছে। পাশাপাশি দেশটিতে মার্কিন ঘাঁটির সংখ্যাও বাড়ানো হচ্ছে। অনেকেই বলছেন ট্রাম্পের নতুন টার্গেটের শিকার হতে পারে রাশিয়া, তবে সরাসরি নয়, বরাবরের মতো ইসরায়েলকে দিয়ে খেলবে যুক্তরাষ্ট্র। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ওপর চটেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি রাশিয়ার বিরুদ্ধে অ্যাকশনে যাওয়ার ঘোষণা দিয়েছেন। মস্কোর বিরুদ্ধে অতিরিক্ত নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে চিন্তাভাবনার কথা জানিয়েছেন তিনি। মঙ্গলবার আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনে চলমান যুদ্ধের জন্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতি অসন্তোষ প্রকাশ করেছেন। তিনি মস্কোর বিরুদ্ধে অতিরিক্ত নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে চিন্তাভাবনা করছেন বলে জানিয়েছেন। মঙ্গলবার হোয়াইট হাউসে মন্ত্রিসভার বৈঠকে ট্রাম্প বলেন, পুতিন সব সময় খুব ভদ্র ব্যবহার করেন, কিন্তু শেষ পর্যন্ত তা নিরর্থক প্রমাণ হয়। আমাদের ওপর অনেক বাজে চাপ দিচ্ছেন তিনি অনেক মানুষ মেরে ফেলেছেন, তার সৈন্যদেরও, ইউক্রেনের সৈন্যদেরও। রাশিয়ার ওপর মার্কিন সিনেট প্রস্তাবিত নতুন নিষেধাজ্ঞার প্রশ্নে তিনি বলেন, আমি খুব গুরুত্ব দিয়ে বিষয়টি দেখছি, তবে বিস্তারিত জানাতে অস্বীকৃতি জানিয়ে সাংবাদিকদের বলেন, আমি আপনাদের এখনই সব বলে দিতে চাই না। একটু চমক থাকা কি ভালো নয়? এদিকে একই দিনে ব্রিটিশ পার্লামেন্টে দেয়া ভাষণে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বলেন, ইউরোপ কখনো ছেড়ে যাবে না ইউক্রেনকে। তিনি বলেন, যুক্তরাজ্য ও ফ্রান্স মিলে একটি জোট গঠন করে ইউক্রেনকে সহায়তা অব্যাহত রাখবে। মার্কিন গণমাধ্যম জানিয়েছে, অস্ত্রের মজুদ কমে আসায় ওয়াশিংটন ইউক্রেনে ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদ সরবরাহ সাময়িকভাবে স্থগিত করেছে। পেন্টাগন জানিয়েছে, যুক্তরাষ্ট্রের অস্ত্র সক্ষমতার পর্যালোচনা চলছে। প্রতিবেদনে বলা হয়েছে, ক্ষমতায় ট্রাম্প ইউক্রেন যুদ্ধ দ্রুত শেষ করার প্রতিশ্রুতি দিলেও পুতিনের সঙ্গে কয়েকবার ফোনালাপ করেও তিনি এখন পর্যন্ত সহিংসতা থামাতে পারেননি। মঙ্গলবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানান, ইউক্রেন নতুন আলোচনার তারিখ প্রস্তাব করার অপেক্ষায় রয়েছে মস্কো। তিনি বলেন, যখন তারিখ ঠিক হবে, আমরা আশা করি খুব শিগগির হবে, তখন আমরা ঘোষণা দেব। শতবর্ষের মাইল ফলক পেরোলেন আধুনিক মালয়েশিয়ার রূপকার হিসেবে পরিচিত মাহাথির মোহাম্মদ। বৃহস্পতিবার ছিল তার ১০০তম জন্মদিন। দীর্ঘ এই জীবনে সারা বিশ্বের মানুষের কাছে তিনি সাফল্যের এক অনুপ্রেরণা। ১০০তম জন্মদিনেও তাই থামতে নারাজ মালয়েশিয়ার সাবেক এই প্রধানমন্ত্রী। তার মতে, অবসর মানে আপনি কিছুই করছেন না। মাহাথির ২৪ বছর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ছিলেন। প্রথমে ১৯৮১ থেকে ২০০৩ সাল পর্যন্ত টানা ২২ বছর, পরের ২ বছর ছিল ২০১৮ থেকে ২০২০ সাল পর্যন্ত। মালয়েশিয়ার অর্থনীতিতে আমূল পরিবর্তন এনেছিলেন তিনি। অবকাঠামোগত নজিরবিহীন পরিবর্তন এসেছিল তার হাত ধরে। তবে মাহাথিরের বিরোধী মত দমন, মানবাধিকার রক্ষা নিয়ে সীমিত অঙ্গীকার নিয়েও কম আলোচনা হয়নি। মাহাথিরের জন্ম ১৯২৫ সালের ১০ জুলাই মালয়েশিয়ার কেদাহ রাজ্যের প্রধান শহর আলোর সেতারে। তার দাদা ভারতের কেরালা থেকে সেখানে অধিবাসী হন। বাবা মোহাম্মদ ইস্কান্দার ছিলেন একটি ইংরেজি মাধ্যমের স্কুলের প্রধান শিক্ষক। মাহাথির ৪০-এর দশকে সিঙ্গাপুরের চিকিৎসা শাস্ত্রে পড়াশোনা করেন। সেখানে তার সঙ্গে পরিচয় হয় সিতি হাসমাহর। পরিচয় থেকে পরিণয়, এরপর বিয়ে। গাইনোকোলজিতে এমবিবিএস শেষ করে সরকারি চাকরিতে যোগ দেন মাহাথির। শুরু করেন চিকিৎসা সেবা। একসময় তার মধ্যে ধারণা আসে, বিপুল মানুষের সেবা করতে হলে রাজনীতির বিকল্প নেই। সেই চিন্তা থেকেই রাজনীতির ময়দানে পা রাখেন। ১৯৮১ সালে ইউনাইটেড মালয় ন্যাশনাল অর্গানাইজেশন ইএমএনও থেকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নির্বাচিত হন মাহাথির মোহাম্মদ। ৮০-র দশকে লুক ইস্ট পলিসি বা পূর্বকে অনুসরণ করার নীতি গ্রহণ করেন মাহাথির। অর্থনীতির পশ্চিমা মডেলের উপর নির্ভরশীলতা কমান। প্রধানমন্ত্রী হিসেবে মাহাথিরের প্রথম ২২ বছরে মালয়েশিয়ার পেট্রোনাস টুইন টাওয়ার, এক্সপ্রেসওয়ে, বিমানবন্দর সহ নানা অবকাঠামোগত উন্নয়ন হয়েছে। ১৯৯৭ সালের অর্থনৈতিক সংকটও দক্ষতার সঙ্গে সামাল দেন তিনি। ১০০তম জন্মদিনেও শারীরিক ও মানসিকভাবে এখনও সক্রিয় মাহাথির। বিশেষ এই দিনটি মালয়েশিয়ার পুত্রজায়া শহরে নিজ অফিসে পরিচিত সাফারি স্যুট পরে সকাল সকাল হাজির হন তিনি। জন্মদিন উপলক্ষে এক পডকাস্টে মাহাথির বলেন, আমি সব সময় কাজকর্মের মধ্যে থাকি। মানুষ কেন বিশ্রাম নিতে চায় তা আমি বুঝি না। বলতে চাচ্ছি যে আপনি অবকাশের জন্য ছুটি নিতে চান, তার মানে আপনি কিছু করছেন। অবকাশ যাপনও একটি কাজ। তবে কিছু মানুষ অবসর নিতে চান এবং বিশ্রাম করতে চান। বিশ্রামের অর্থ কি? আপনি কিছুই করছেন না। মাহাথির মোহাম্মদকে নিয়ে চমৎকার আরেকটি গল্প বিভিন্ন মানুষের মুখে শোনা যায়। কয়েক বছর আগের এক জন্মদিনে তাকে প্রশ্ন করা হয়েছিল, এত বছর বয়সেও আপনার শারীরিক সুস্থতার প্রধান অনুষঙ্গ কি?
তিনি উত্তর দিয়েছিলেন একটি মাত্র লাইনে। মাহাথির মোহাম্মদ বলেছিলেন, যখনই যে খাবারটি আমার জিভে প্রচণ্ড স্বাদ লাগে তখনই ওই খাবারটি খাওয়া আমি বন্ধ করে দিই। মধ্যপ্রাচ্যের এক যুদ্ধ শেষ হতে না হতেই শুরু হয়েছে নতুন সংকট। ইরান থেকে মাত্র 16 দিনের মধ্যেই জোরপূর্বক বহিষ্কৃত হয়েছেন 5 লাখের বেশি আফগান। জাতিসংঘ বলছে এ দশকে এটি হতে পারে সবচেয়ে বড় জোরপূর্বক জনগোষ্ঠী স্থানান্তরের ঘটনা। সংবাদ মাধ্যম CNN এর প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য। ইরান ইসরায়েল সংঘাত শেষ হওয়ার পর থেকেই শুরু হয় এই বহিষ্কার প্রক্রিয়া। ইরান বলছে জাতীয় নিরাপত্তা রক্ষার জন্যই অনিবন্ধিত আফগানদের ফেরত পাঠাচ্ছে তারা, কিন্তু মানবাধিকার সংগঠনগুলো বলছে এটি আসলে একটি দুর্বল জনগোষ্ঠীর বিরুদ্ধে সুপরিকল্পিত দমন নীতি। জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IOM জানিয়েছে 24 জুন থেকে 9 জুলাই পর্যন্ত ইরান আফগানিস্তান সীমান্ত দিয়ে 5,08,426 জন আফগান ইরান ত্যাগ করেছেন। এর মধ্যে শুধু একদিনেই গেছেন প্রায় 51,000 মানুষ, অন্য দিনগুলোয় গেছেন গড়ে 30 থেকে 35,000 আফগান। এই পরিস্থিতি আফগান সীমান্তে মানবিক সংকট তৈরি করেছে। আফগানিস্তানের হেরাতে গরমের তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস থাকে। সেই উত্তাপে খোলা আকাশের নিচে পুরুষ, নারী, শিশুসহ হাজারো মানুষ লাইনে দাঁড়িয়ে আছে। জাতিসংঘ মিশনের প্রধান মিহিউং পার্ক বলেন, হেরাতের গরম কেমন হয় তা আমরা জানি। সেখানে হাজার হাজার মানুষ রোদে থাকছে, এটা ভয়াবহ। তার ভাষ্য অনুযায়ী এক সপ্তাহে পরিবার পরিজনহীন 400 শিশুও ছিল এর মধ্যে। ফিরে আসা এই শিশুগুলোর কেউই পরিবারের সঙ্গে ছিল না। এদের কেউ ছিল একা, কেউ বা পরিবার থেকে বিচ্ছিন্ন। তবে এই বহিষ্কারের পেছনে ইরান সরকার যে কারণ দেখিয়েছে সেটি আরও বিতর্কিত। তারা বলছে ইসরায়েলের সঙ্গে সাম্প্রতিক সংঘাতের সময় কিছু আফগান গুপ্তচর হিসেবে কাজ করেছে। রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত ভিডিওতে দেখা গেছে এক আফগান গুপ্তচরের স্বীকারোক্তি যে জার্মানিতে অবস্থানরত আরেক আফগান তার কাছ থেকে বিভিন্ন স্থানের তথ্য চেয়েছে এবং সে সেই তথ্য দিয়ে $2000 পেয়েছে। কিন্তু এই অভিযোগের পেছনে কোনো শক্ত প্রমাণ দেখাতে পারেনি তেহরান। বরং বিশ্লেষকরা বলছেন এই গুপ্তচর গল্পটি আসলে একটি অজুহাত মাত্র। এর আড়ালে দীর্ঘদিনের অনিবন্ধিত আফগান অভিবাসীদের তাড়ানোর উদ্দেশ্য বাস্তবায়ন করছে ইরান। ইসলাম কালা সীমান্তে কথিত গুপ্তচর বৃত্তির শাস্তি হিসেবে নয়, বরং সরাসরি আর্থিক চাঁদাবাজি, নির্যাতন এবং গালিগালাজের অভিযোগ উঠে এসেছে প্রত্যাগত আফগানদের মুখে। জাতিসংঘের আফগানিস্তান বিষয়ক বিশেষ দূত রিচার্ড বেনেট বলেন, ইরানের শত শত আফগানদের গুপ্তচর বলে আটক করা হচ্ছে। গণমাধ্যমে তাদের বিশ্বাসঘাতক বলে প্রচার করে ঘৃণার পরিবেশ সৃষ্টি করা হচ্ছে। অন্যদিকে ইরানের সরকারি মুখপাত্র ফাতেমেহ মোহাজেরানি বলেছেন, আমরা সবসময় ভালো আতিথেয়তা দেখিয়েছি, কিন্তু জাতীয় নিরাপত্তা আমাদের অগ্রাধিকার, তাই অনিবন্ধিত অভিবাসীদের ফিরে যেতেই হবে। তবে বাস্তবতা বলছে এই পরিকল্পনার বাস্তবায়ন অনেক বেশি নিষ্ঠুর। রাষ্ট্রীয় টেলিভিশনের এক প্রতিবেদনে দেখা গেছে পুলিশ রাস্তায় আফগানদের ধরছে, খোলা মাঠে তাড়া করছে। যারা ধরা পড়ছেন তাদের জোরপূর্বক বাসে তুলে অজানা গন্তব্যে পাঠানো হচ্ছে। এই বহিষ্কার কি শুধুই নিরাপত্তার প্রশ্ন, নাকি ভিন্ন রাজনৈতিক উদ্দেশ্যের বাস্তবায়ন? জাতিসংঘ ও মানবাধিকার সংস্থাগুলোর উদ্বেগ স্পষ্ট। ইরানের এই সিদ্ধান্ত শুধু লাখো মানুষের জীবন বিপন্ন করছে না, বরং প্রমাণ করছে দুর্বল জনগোষ্ঠীর উপর রাষ্ট্রীয় দমন চালানো কত সহজ।